আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুম। আজকে আমাদের ত্রিকোণমিতির ক্লাস হবে। হ্যাঁ, ত্রিকোণমিতির ক্লাস। ত্রিকোণমিতির উপরে। তো হ্যাঁ। হ্যাঁ। হুম। কেন? আচ্ছা, ঠিক আছে। তো ত্রিকোণমিতির উপরে যে ক্লাসটা হবে এটা আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট লিখিত লিখিত এক্সাম গুলোর জন্য। তবে আহ, মানে ত্রিকোণমিতি যদি শেখা যায় অনেক ক্ষেত্রে, অনেক জ্যামিতির ক্ষেত্রে অনেক সুবিধা হয়। হ্যাঁ, জ্যামিতির ক্ষেত্রেও অনেক সুবিধা হয় ত্রিকোণমিতি যদি শেখা যায়। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আজকে ত্রিকোণমিতির এই ক্লাসটা। প্রথমে প্রথমে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির মধ্যে সবাই লিখে ফেলেন। আমি যা যা পড়াবো সবগুলো লিখে ফেলতে হবে। লিখে ফেললে আপনাদের কাজে দিবে আর কি। লিখে ফেলতে হবে। ওকে, ঠিক আছে। তো এই যে ত্রিকোণমিতির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের এখানে স্যার আসলে নিচ্ছি, অনেকগুলো ম্যাথ সলিউশন বাকি আছে, কিভাবে করবো? আচ্ছা, যে এই ত্রিকোণমিতির মধ্যে আমাদের যেই বিষয়গুলো আমাদের দরকার সেগুলোর মধ্যে একটা হচ্ছে রেশিও গুলা। যেমন সাইন, একটা হচ্ছে কস, একটা হচ্ছে ট্যান, আরেকটা হচ্ছে কট। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে সেক, আরেকটা হচ্ছে কোসেক। এগুলো হচ্ছে রেশিও গুলা। এই রেশিও গুলা আমাদেরকে একটু জানতে হবে, এই রেশিও গুলা কি মিনিং বহন করে। এই রেশিও গুলা একটা সমকোণী ত্রিভুজের রেশিও মানে অনুপাত, মানে এগুলো এগুলো হচ্ছে এক একটা অনুপাত আর কি। এই কয়েকটা জিনিসই আছে, সাইন কস ট্যান কট সেক আর কোসেক। এই কয়েকটা জিনিস আছে। এই কয়েকটা জিনিসের মধ্যে এগুলো এগুলো আসলে কি মিনিং বহন করে? এগুলো হচ্ছে অনুপাত মিনিং বহন করে। অনুপাতটা কিসের অনুপাত? এই অনুপাতগুলা হচ্ছে সাইন। এই যে একটা সমকোণী ত্রিভুজ যদি বলি, সেই সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি জিনিস থাকে? একটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটা একটা থাকে হচ্ছে ভূমি, একটা থাকে লম্ব, আর একটা থাকে অতিভুজ। সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। সমকোণ যেটা থাকে সেটার বিপরীত বাহুটাকে আমরা বলতেছি হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। আর যে কোনো একটা কোণকে যদি এই সমকোণের বাদ দিয়ে যে কোনো একটা কোণ যদি আমরা ধরে নেই, যে কোনো কোণটাকে যদি আমরা থিটা ধরে নেই, এই যে কোনো কোণের বিপরীত বাহুটাকে বলা হয় হচ্ছে লম্ব। মানে যেই কোণটাকে আমি ডিটারমিন করব বা থিটা ধরবো, তার বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। এর বিপরীত বাহুটা লম্ব। এবং লম্ব বাদে যা থাকে সেটাই হচ্ছে ভূমি। লম্ব বাদে যা থাকবে সেটাই হচ্ছে ভূমি। মানে এই থিটা কোণের সাথে থাকে ভূমি, থিটা কোণের বিপরীত দিকে থাকে লম্ব। মানে যে কোনো একটা কোণকে আমি যখন ধরবো, যদি আবার এই কোণটাকে থিটা ধরি, হুম, এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, এই কোণটাকে থিটা ধরলে তাহলে কিন্তু এর বিপরীতটা লম্ব হবে, আবার এইটা কিন্তু ভূমি হবে। ঠিক আছে, ওকে। তো আমরা আমরা একটু চেক করি এই জিনিসটা। হ্যাঁ, আমি তো, সমস্যা নাই, ইনশাআল্লাহ আরো করা যাবে, প্রবলেম নাই। তো আমরা প্রথম যে কথাটা বলবো যে প্রথমে এই সাইন কস ট্যান কট এগুলো কি? এগুলা রেশিও। কার রেশিও? কোনোটা লম্ব বাই ভূমি, কোনোটা লম্ব বাই অতিভুজ, কোনোটা ভূমি বাই অতিভুজ, এইগুলো। মানে এই এই তিনটা যে জিনিস আছে, যে কোনো দুইটা রেশিও রিপ্রেজেন্ট করে হচ্ছে এগুলা। যেমন সাইন থিটা, আমি যদি বলি সাইন থিটা জিনিসটা কি, সাইন থিটা মানে হচ্ছে এই উপরে থাকবে লম্ব, নিচে থাকবে অতিভুজ। অনেকে আমরা মুখস্থ করার জন্য একটা আমরা ছন্দ মুখস্থ করি আর কি, ছন্দ। সেই ছন্দটা কি? সেই ছন্দটা হচ্ছে সাগরে, সাগরে লবণতি, সাগরে লবণতি। এটা এটা হচ্ছে ছন্দ কি? সাগরেতে কি এস, এসতে সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লবণতে লম্ব, অতিতে অতিভুজ।
সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। আচ্ছা, সেরকম আরেকটা রেশিও হচ্ছে, সেরকম আরেকটা রেশিও হচ্ছে কস থিটা। এই কস থিটা সমান হচ্ছে, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে কবরে ভূদতি, কবরে ভূদতি, কবরে, কবরে থেকে কস থিটা, সিতে কস সিতে কবর, মানে এইভাবে করে চিন্তা করা হয়। আর ভূমি, এই যে ভূতটা হচ্ছে ভূমি, অতীতে অতিভুজ। তাহলে কবরে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, সাগরে লবণতি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কবরে ভূদতি কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটাতে রিপ্রেজেন্ট করা হয় ট্যান থিটা, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। সেটা মনে রাখার সিস্টেমটা হচ্ছে যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, মানে টেরাতে হচ্ছে ট্যান থিটা, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূততে হচ্ছে ভূমি। টেরা লম্বা ভূত ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। এই তিনটা রেশিও আমাদেরকে মুখস্থ করতে হয়, এই তিনটা জিনিস আমাদেরকে মুখস্থ করতে হয়। আমাদের টার্গেট হচ্ছে এই তিনটা জাস্ট মুখস্থ করা। কেন? কারণ, কারণ এটার কারণটা হচ্ছে এই তিনটা বাদে এই ট্যান থিটা আসলে, কট থিটা আসলে ট্যান থিটার বিপরীত, মানে আচ্ছা এটা কি অতি লিখে ফেলছি, মানে লম্ব বাই ভূমি আর কি হবে, ভূমি না লিখে অতি লিখছি, লম্ব বাই ভূমি। আচ্ছা, মানে আমাদের এই যে ট্যান থিটা যে আছে, ট্যান থিটার অপোজিটটা হচ্ছে কট থিটা, মানে ট্যান থিটা যা থাকবে তার উল্টাটা হচ্ছে কট থিটা। মানে কি, যে কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব হয়ে যাবে, মানে ওখানে লম্ব বাই ভূমি ছিল, এটা ভূমি বাই লম্ব হয়ে যাবে। তার মানে ট্যান থিটা আর কট থিটা হচ্ছে পরস্পরের বিপরীত, ট্যান থিটা ইকুয়াল ওয়ান বাই কট থিটা, মানে জাস্ট অপোজিট, মানে বিপরীত। ওকে, তাহলে আর এটা আলাদা করে মুখস্থ করার কিছু নাই। সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক থিটা, আর কস থিটার অপোজিট হচ্ছে সেক থিটা। সাইন থিটারটা অপোজিট হচ্ছে কোসেক থিটা, তার মানে হচ্ছে এটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর কস থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। কথা কি বুঝেছি আমরা? এটা হবে অতিভুজ বাই ভূমি। এই এই কয়েকটা রেশিও আমাদেরকে মুখস্থ করতে হয়। তবে এই তিনটা রেশিও নরমালি আপনাদের মনে থাকবে, যে আমরা আমরা এটা বুঝবো যে সাইন থিটা, সাইন থিটা এবং সেক থিটা হচ্ছে পরস্পরের বিপরীত, মানে সেক থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই কস থিটা, আর কোসেক থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই সাইন থিটা। এইটা যদি আমাদের মনে থাকে, আর ট্যান থিটা আর কট থিটা অপোজিট, ট্যান থিটা ইকুয়াল ওয়ান বাই কট থিটা বা কট থিটা ইকুয়াল ওয়ান বাই ট্যান থিটা, তাহলে কিন্তু এই তিনটা রেশিও আমাদের মনে রাখতে হবে না। আসলে এই তিনটা আমাদের মনে রাখতে হবে, যে সাগরে লবণ আছে, কবরে ভূদতি, সাগরে লবণতি, আহ কবরে ভূদতি, আর হচ্ছে টেরা লম্বা ভূত। কথা কি বোঝা গেছে? তাহলে সাগরে লবণতি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কবরে ভূদতি কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। ঠিক আছে, ওকে। এই আর কি ঘটনা, এতটুকু। প্রথমে প্রথমে আমরা এটুকু বুঝে নেব যে এই এই হচ্ছে ঘটনা। তো এখন কথা হচ্ছে, মানে এইখানে একটা কথা হচ্ছে, দেখেন, মানে বিষয়টা আপনাদেরকে এখন একটু আমি বুঝাই যে আসলে আমরা কি আসলে বের করি, কি আসলে কি করি, আপনারা একটু ধারণা পাবেন আর কি। মিশাই দিচ্ছি, দেখেন এখন আমরা যদি মনে করি যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা, এই সমকোণী একটা ত্রিভুজ আছে, আমি যেই কোণটার কথা চিন্তা করতেছি সেই কোণটার মানটা, এই কোণটার মানটা, মানে দেখেন আপনাদের কত একটা মারাত্মক একটা জিনিস শিখে যাবেন এখনই। এই কোণটার মান মনে করেন, এই যে থিটা কোণটা যে আছে, এই থিটা কোণের মান মনে করেন 45 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি এটা। তাহলে এই থিটা কোণের অপোজিটে যা আছে সবই আপলোড হবে, সবই আপলোড হবে, সমস্যা নেই। এটা এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আপনারা একটা জিনিস আমাকে বলেন তো, এইটা যদি 90 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটা একটু আমাকে বলেন। এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি? এটা তো 90 ডিগ্রি। এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি একটু বলেন তো? হুম, 100%, 45 ডিগ্রি, তাই না? এটাও 45 ডিগ্রি, অবভিয়াসলি এটাও
45 ডিগ্রি হবে। এটা যেহেতু 90, তাহলে এটাও 35 35 90 হবে, ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজের যদি এই কোণ আর এই কোণ যদি সমান থাকে, আমরা কি জানি যে কোন ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই দুইটা হচ্ছে সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাবে। এটা কি বুঝছি? এটা কি বুঝেছি আমরা? আমরা জানি যে মানে যে কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, মনে করেন এই দুইটা কোণ সমান, তার মানে অবভিয়াসলি এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান, অথবা এই দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান। সেরকম এই ত্রিভুজের মধ্যে এই বাহু এই কোণ আর এই কোণ সমান, তার মানে এর বিপরীত বাহু সমান হবে। এটা কি আমরা বুঝেছি? এটা বুঝেছি সবাই না? এখন আপনাদেরকে আমি যদি বলি যে এইটাকে আমি যদি মনে করেন এটার মানটাকে আমি ধরে নিলাম 1, তাহলে এইটারও মান কত হবে বলেন? এটার মান যদি 44 পিলির ম্যাথ ও বিজ্ঞান নিয়ে একটু ওসিয়ত করে বইয়ের আপডেট দিবেন। আচ্ছা ঠিক আছে, দিব তেরেসা মে, ওকে। লম্বের মান যদি 1 হয়, তাহলে ভূমির মানও কি 1 হবে না? কারণ লম্ব আর ভূমিটা সমান হয়ে যাচ্ছে না, এটা নাই, এটা যদি 45 ডিগ্রি হয়, থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব যদি 1 হয় তাহলে ভূমিও 1 হবে। তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজের মান কি হবে? রুট ওভার পিথাগোরাসের উপপাদ্য, 1² + 1² মানে √2 হবে না? √2। এটা কি বুঝেছি? তাহলে অতিভুজের মানটা হবে √2, অতিভুজের মান হবে √2, √1 + 1 মানে √2। এটা কি বুঝেছি? লম্বও 1 হবে, ভূমি 1 হবে, কারণ কি এটা 45 হলে এটা 45, কোণ দুটো সমান হইলে এদের বিপরীত বাহুগুলা সমান। একটা মারাত্মক জিনিস আপনারা এখন একটা বুঝতে পারবেন আর কি। এখন আপনাকে আমি বললাম সাইন 45 ডিগ্রির মানটা বের করেন, সাইন 45 ডিগ্রি। এখন দেখেন এই যে থিটা মানে 45 ডিগ্রি, এতক্ষণ থিটা লিখতেছিলাম, সাইন থিটা মানে কি? সাগরে লবণতি, মানে উপরে থাকবে লম্ব, নিচে থাকবে অতিভুজ। লম্বের মান কত আর অতিভুজের মান কত? লম্বের মান কত? 1। অতিভুজের মান কত? অতিভুজ হচ্ছে √2, তার মানে 1/√2। সেই জন্য সাইন 45 ডিগ্রির মান আসলে 1/√2। কথাটা কি বুঝছে? এইভাবে করে করে এক একগুলা রেশিও বের করা হয়। যেমন cos 45 ডিগ্রি যদি বলি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমির মান 1, অতিভুজের মান √2, তার মানে ভূমি বাই অতিভুজ, cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2। আমি যদি tan 45 ডিগ্রি বলি, মানে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, মানে টেরা লম্বা ভূত, তাহলে লম্বের মান কত? 1, ভূমির মানও 1, 1/1 মানে 1, সেই জন্য tan 45 ডিগ্রি ইকুয়াল 1। এখন যদি আমাকে কেউ বলে যে cot 45 ডিগ্রি কত, তাহলে cot 45 ডিগ্রি হচ্ছে tan এর উল্টা, তার মানে 1 কে উল্টাইলে 1/1 করলে তো 1ই আসে, cot 45 ডিগ্রিও 1। আমাকে কেউ যদি বলে sec 45 ডিগ্রি কত, sec হচ্ছে cos এর উল্টা, তার মানে 1/√2 যেহেতু আছে, 1/√2 উল্টা করলে √2 আসবে। আমি যদি বলি cosec 45 ডিগ্রি ইকুয়াল কত, cosec 45 ডিগ্রি মানে হচ্ছে sec এর উল্টা, এই যে সাইনের উল্টা করলে ওই যে 1/√2 এর উল্টা করলে √2 আসবে। এইভাবে করে রেশিও গুলা বের করা হয়। কথা কি বুঝেছি কি বুঝি নাই? কথা কি বুঝতে পেরেছি? মানে কিভাবে করে মানে রেশিও গুলো আসলে আমরা এই যে বিভিন্ন যে সাইন থিটা কস থিটার যে মানগুলো আছে এগুলো কিভাবে করে বের করা হয়, এটা কি বুঝতে পারতেছেন? মানে বিষয়টা হচ্ছে যে এইভাবে করে ত্রিভুজ কল্পনা করে করে আসলে মানগুলা বের করা হয়। যেমন আমি যদি যখন বলবো সাইন 30 ডিগ্রি, তখন এইটা মনে করেন 30 ডিগ্রি হয়েছে, এটাকে 30 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি, সেই অনুপাতে একটা রেশিও বের হয়, সেই অনুপাতে রেশিও বের হয়ে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি এগুলোর মানগুলা বের হয়। ক্লিয়ার? বুঝেছি? মানে আবার যদি বলি 0 ডিগ্রি হইলে এইটা যদি 0 ডিগ্রির মতো যদি চিন্তা করা যায় যে এইভাবে করে কমতে 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 এইটার সাথে মিশে গেছে, তখন এইটার মান কিভাবে করে চিন্তা করা যায়, সেই ভাবে করে আমরা আসলে এই মানগুলা বের করি। এখন এই মানগুলা মনে রাখাটা খুব জরুরি, এই মানগুলা মনে রাখা খুব জরুরি। এই মানগুলা মনে রাখার দুইটা সিস্টেম আছে আমাদের, দুইটা সিস্টেম আমি শিখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই মানগুলা মনে রাখার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে সাইন, মানে সাইন কস, ট্যান, কট, সেক, কোসেক। আপনারা কিন্তু একটা জিনিস বুঝতেই পারতেছেন এখানে, মানে মনে রাখার কি কি আসলে আমাদের মেইনলি মান মনে রাখতে হয়। একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, একটা 45, একটা 60, একটা 90, এই আর কি মানগুলো মনে রাখতে হয়। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এগুলো, এই মানগুলো আসলে আমাদেরকে মনে রাখতে হয়, এগুলো হচ্ছে প্রথম কাজ আমাদের।
আচ্ছা, এই মানগুলো যে মনে রাখতে হয়, এই মানগুলো মনে রাখার প্রথম যে সিস্টেমটা, সেটা হচ্ছে, প্রথম সিস্টেমটা হচ্ছে মানে ধারা মুখস্থ, সাইনটা মুখস্থ করা। সাইনটা মুখস্থ করা খুব বেশি কঠিন না, ধারা মুখস্থ। আমি দ্বিতীয় আর একটা সিস্টেম শেখাবো, আগে আমি বলে নিই। সাইনের মানটা ধারাবাহিক মুখস্থ করা এমন কোনো কঠিন বিষয় না। প্রথমটা 0, তারপর একটা হাফ, তারপরে 1/√2, একটু আগে দেখলেন এটা 1/√2, এটা √3/2, আর এটা হচ্ছে 1। এটা ধারা মুখস্থ করা। সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 1/√2, সাইন 60 হচ্ছে √3/2, আর হচ্ছে সাইন 90 ডিগ্রি 1। এতটুকু ধারা মুখস্থ করা, এতটুকু ধারা মুখস্থ করা, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। আমি সেকেন্ড প্রসেসে আরেকটা সিস্টেম শেখাবো। এবং কসের মানটা হবে, এটাকে জাস্ট উল্টা দিয়ে লিখবো। মানে এই যে প্রথমে লিখবো 1, তারপরে লিখবো √3/2, তারপরে লিখবো 1/√2, তারপরে লিখবো হাফ, তারপরে লিখবো 0। মানে জাস্ট এই পাশ থেকে লেখা শুরু করছি, এটা এই পাশ থেকে লিখেছি, এটা এবার এই পাশ থেকে লেখা শুরু করবো। এটা হবে কসের মান। এবং ট্যানের মান হবে, সাইনকে কস দিয়ে ভাগ করলে যেহেতু ট্যান পাওয়া যায়, মানে এইটাকে এটা দিয়ে ভাগ করে দিব। 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। এই হাফকে যদি এটা দিয়ে ভাগ করি, হাফ ভাগ √3/2 যদি করি, তার মানে উপরে 2 যাবে, নিচে √3 যাবে। মানে মানে আলটিমেটলি হাফকে যদি √3 দ্বারা ভাগ করেন, দেখেন হাফ ভাগ √3, তাহলে গুণ করলে কি হবে, উপরে 2 যাবে, নিচে √3 আসবে, 2 2 কাটা গেল, নিচে 1/√3 আসে। মানে হাফকে √3/2 দ্বারা ভাগ করলে কিন্তু 1/√3 আসবে, কারণ এটা তো উল্টে যাবে, এটা উল্টে গেলে 2/√3, তার মানে 2 2 কাটা গেল, নিচে 1/√3 থাকে। একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে 1 আসে। এবার √3/2 দিয়ে যদি ভাগ করি, এইটাকে এইটা দ্বারা ভাগ করছেন, এখন জাস্ট অপোজিটটা দিয়ে ভাগ করলে, তাহলে এটা জাস্ট উল্টাটা আসবে, √3 আসবে। আর কোনো কিছুকে 0 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত, মানে এটার মান হচ্ছে অসংজ্ঞায়িত। এটা এটা হচ্ছে সিস্টেম। মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা পাবেন, এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা পাবেন, এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা, এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা। 1কে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত, কারণ এটা আসলে কোনো সংজ্ঞায়িত মান নাই, সংজ্ঞায়িত মান নাই, অসংজ্ঞায়িত। ঠিক আছে। হুম, ওকে। এখন আমরা আমরা যদি এখন বলি যে কট থিটার মান কি, কট থিটার মান জাস্ট এই পাশ থেকে লিখবো। এই যে এটা অসংজ্ঞায়িত লিখছি, এই অসংজ্ঞায়িতটা আগে লিখবো, অসংজ্ঞায়িতটা আগে লিখবো, তারপরে লিখবো √3, এই যে এটা, তারপরে লিখবো 1, তারপরে লিখবো 1/√3, তারপরে লিখবো 0। ঠিক আছে। আচ্ছা, এরপরের কাহিনী এগুলো আপনারা জানেন যে কসের উল্টা যেহেতু সেক, তার মানে 1 এর উল্টা তো 1ই হয়। এইটার উল্টা করলে 2/√3 আসবে, এইটার উল্টা করলে √2 আসবে, হাফের উল্টা করলে 2 আসবে। আর এই 0 এর উল্টা যদি আমরা করি, 0 এর উল্টা করলে অসংজ্ঞায়িত আসবে। কারণ মানে কোনো কিছুকে 0 উল্টা করা মানে কি, 0/1 চিন্তা করতে পারি, এটা 1/0 হয়ে গেছে, এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। আর এই জিনিসকে আমি যদি বিপরীত দিক দিয়ে লিখি, তাহলে মানগুলো এটা আসবে, যে এটার মান আসবে অসংজ্ঞায়িত, তারপরে আসবে 2, তারপরে আসবে √2, তারপরে আসতেছে 2/√3, তারপরে আসবে 1। এই আর কি, এই মানগুলো আমাদেরকে মনে রাখার একটা মানে দরকার আর কি। তবে মনে রাখার মানে বিষয়টা, এই মানগুলা, এই যে নিচের মানগুলার প্রয়োজন হয় না। আমাদের মান শুধু প্রয়োজন হয় প্রথম তিনটার মানগুলা প্রয়োজন হয়, প্রথম তিনটার মান প্রয়োজন হয়। প্রথম তিনটার মান মনে রাখার জন্য প্রথমটা ঝাড়া মুখস্থ, দ্বিতীয়টা বিপরীত দিক দিয়ে লেখা, তৃতীয়টা এটাকে এটা দ্বারা লেখা। এটা একটা সিস্টেম। আমি বললাম যে এইটার আলাদা আলাদা মানে সিস্টেম আছে, তার মধ্যে এইটা একটা সিস্টেম। তার মধ্যে আমি এটা প্রথমে আমি বললাম যে এই সিস্টেম আপনারা মনে রাখতে পারেন, এটা একটা সিস্টেম। যে এই পাশ দিয়ে যা লিখছি, 0, হাফ, 1/√2, √3/2, 1, এরপরে এই 1টা সামনে, √3/2, তারপরে 1/√2, এরপরে হাফ, এটা আসছে 0। মানে এই জিনিসটা গেছে লাস্টে, এই জিনিসটা এই তারপরে তারপরে এই জিনিসটা গেছে তার আগে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে করে আসছে। আবার এই জিনিসটা হচ্ছে এইভাবে করে লিখতে পারে। সেকেন্ড প্রসেস, এটা কি বুঝছি আমরা? আমাকে যদি বলেন যে আপনি কিভাবে মুখস্থ করছেন, আমি ঝাড়া মুখস্থ করছি ভাই। মানে সাইন কস ট্যান এগুলো আমি ঝাড়া মুখস্থ করছি, ঝাড়া মুখস্থ। ঝাড়া মুখস্থ যারে বলে সেটাই, সেটাই আমি করছিলাম। কিন্তু মানে শেখানোর সময় এইভাবে করে শেখাই, কারণ কারোটা এক একজনের এক একটা মনে থাকে, এক একজনের এক এক ভাবে করে মনে থাকে, সেই জন্য। আচ্ছা, গেল। এখন এখন আসেন আরো, আরো যদি আমরা বলি যে মনে করেন
সাইনের মানগুলা আপনাকে যদি বলা যায় সাইন 0 কত, 0, সাইন 0 ডিগ্রি 0, তাহলে দেখেন সাইন 0 0, কস 0, তার মানে কস 0টা 0 হবে না, কস 0 হয়ে যাবে 1, tan 0 কি হবে, 0 আর 1 যদি ভাগ করা যায়, 0 কে 1 দ্বারা ভাগ করলে 0 হয়, tan 0 হবে 0। আচ্ছা, আমি যদি বলি সাইন সাইন 30 ডিগ্রির মান কত, আমি ধারা মুখস্থ করতে বলছি। দেখেন এখানে 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 মজার ব্যাপার আছে, আমি কিন্তু এরপরে সিস্টেমটা পরে শেখাচ্ছি, একটু একটু আগে বিষয়টা দেখে নেন। আরে থিটা বারবার লিখতেছি কেন, 30 ডিগ্রি লিখেন। আচ্ছা, এরপরে যদি আমরা বলি সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি আর ট্যান 30 ডিগ্রি, এগুলোর মান যদি বলি আমরা, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে এইখানে 30 আর 60-তে কি মানে উল্টাপাল্টা হয়, একটা হচ্ছে হাফ হয় আর একটা হচ্ছে √3/2 হয়, আর এইটাকে এইটা দ্বারা ভাগ করলে 1/√3 আসে। এই জিনিসটাই আপনি যদি 60-র কথা চিন্তা করেন, 60-তে মানে সাইন 60, কস 60 এবং ট্যান 60, এই কয়েকটাই কিন্তু আমার দরকার হয়। হ্যাঁ, আর আর হচ্ছে সাইন সাইন 90, সাইন 90, কস 90 এবং হচ্ছে ট্যান 90। ঠিক আছে, এই 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 জিনিসগুলোই আমাদের দরকার হয়। তাহলে 60-র বেলা জাস্ট মানে সাইন 30-তে হাফ আর 60-তে হচ্ছে √3/2, আর সাইন 30-তে হাফ যেমন কস 60-তে সেরকম হাফ, মানে এই সাইন 30টা যায় কস 60-তে আর কস 60টা যায় হচ্ছে সাইন 30-তে, অথবা সাইন 60টা যায় হচ্ছে কস 30-তে, মানে এইটা এটাতে যায়, এটা এটাতে যায়। আর এইটা জাস্ট মানে 60 ট্যানের বেলা যেহেতু এইটাকে এটা দ্বারা এখন উল্টা দিয়ে ভাগ করতেছি, 1/√3 ছিল, এটা হয়ে যায় √3। আর এইখানকার বিষয়টা যে আমরা যদি 90 ডিগ্রির কথা বলি, 90 ডিগ্রিতে সাইন 90টা 1 হয়ে যায়, কারণ সাইন 0-তে 0 ছিল, কস 0টা কস 1টা কস 1-এ কস 0 যেহেতু 1 ছিল, কস 90টা 0 হয়ে যায়, আর 1-কে 0 দ্বারা ভাগ করলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এতটুক জিনিস আমাদেরকে মুখস্থ করতে হবে, এত এইটুক কি আমাদের মুখস্থ করা যাবে না? এটা মুখস্থ করা কি খুব টাফ হয়ে যাবে? আমি একটু জানতে চাই, এটা কি মুখস্থ করা যাবে মানে? আর 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 ট্রিক্সটা মানে এটার একটা আঙ্গুলের ট্রিক্স আছে, আঙ্গুল দিয়ে মনে রাখা। আমি আঙ্গুল দিয়ে যে মনে রাখার যে ট্রিক্সটা, এটা ইউটিউবে আপনাদেরকে দেখতে বলবো। আপনারা জাস্ট ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে সার্চ দিয়ে আমার মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান লিখে দিলেই আপনি দেখবেন যে ওইখানে হাতের আঙ্গুল দিয়ে এই ত্রিকোণমিতির অনুপাতগুলো মনে রাখার একটা সিস্টেম আমি লিখে দিছিলাম, মানে করে দিছিলাম। ওটা দেখতে পারেন, ওটা দেখলেও আপনাদের একটা ক্লিয়ার হবে। কিন্তু এটাকে আমি চাইবো যে আপনারা এখন ঝাড়া মুখস্থ করে ফেলেন, এটাকে ঝাড়া, এতটুকু জিনিস ঝাড়া মুখস্থ করা, যে এটা 0টা 0 হবে, এটা তাহলে মানে তাড়াতাড়ি হবে, কারণ আপনাদের তো তাড়াতাড়িও করাটা দরকার। মানে ক্লাস 9-10-এর স্টুডেন্টের ওই সময়টা থাকবে যে হ্যাঁ আমি আঙ্গুল ধরে ধরে এটা হিসাব করবো, কিন্তু আপনাদের কিন্তু ওই সময়টা থাকবে না, আমি সেটা বলতেছি। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দুর, আহ, মনে করেন এইখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এই গাছটা আহ এটা এটা হচ্ছে গাছটার একবারে একবারে মাথাটা। তো আপনি এখানে দাঁড়ায় আছেন, এই জায়গা থেকে মাটিতে দাঁড়ায় আছেন। তো এই গাছের মাথা দিয়ে আপনি দেখা গেল যে এখানে এখানে যে সূর্য আছে, এই সূর্যটা যে আছে, এই সূর্যটা অথবা এই এই জিনিসটাকে আপনি সূর্যের কথা বাদিয়ে দিলাম, এই যে গাছের মাথাটা যে আছে, তো আপনার এই আপনার সাথে এইটা যে কোণটা উৎপন্ন করলো এই জায়গায়, আপনি আপনি ছিলেন এই জায়গায় দাঁড়ায়, তাহলে এই গাছের মাথাটা আছে এই জায়গায়, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন করে এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। এই কোণটার নাম কি? উন্নতি কোণ। এই কোণটার নাম হচ্ছে উন্নতি কোণ, এটা আপনারা মনে রাখবেন। এই কোণটার মান হচ্ছে উন্নতি কোণ, এই কোণটার নাম হচ্ছে উন্নতি কোণ, এই কোণটার নাম হচ্ছে উন্নতি কোণ। আচ্ছা, আপনারা একটু বলেন তো, ধুমধাম করে বলেন তো দেখি, কাদের কাদের মনে আছে? বলেন কস 30 ডিগ্রির মান কত, দেখি কার কার মনে আছে কস 30 ডিগ্রি কি হবে, বলেন কস 30। কিভাবে মনে রাখবেন? এই যে দেখেন, আবার একটু চিন্তা করেন, মানে সাইন সাইন 30 ডিগ্রির মান ছিল হাফ, তার মানে অবভিয়াসলি কস 30 হাফ না, কস 30 কিন্তু হাফ হবে না, তাই না?
তার মানে √3/2 হবে, cos30টা মানটা হবে √3/2। ক্লিয়ার? মানে sin30 যেটা সেটা হবে cos60তে, সেটা হবে মানে ইয়ার মধ্যে sin30 মানে হচ্ছে এখানে এখানে হয়ে যাবে cos60তে, cos60 হচ্ছে হাফ হয়ে যাবে, এবং sin60 হয়ে যাবে cos30 যেটা মান সেটা হবে √3/2। এভাবে করে মনে রাখতে হবে। আর সাইনের জিরোতে জিরো, সাইনের জিরোতে জিরো, সাইনের জিরোতে জিরো, তার মানে কসের জিরোতে হচ্ছে 1। তার মানে সাইনের জিরোতে যেহেতু জিরো, সাইনের 90তে হবে 1, কসের 90তে হবে 0। এইটুক মনে থাকবে, মানে সাইন কসের কিন্তু এই কয়েকটাই, সাইন কসের। আর ট্যান তো এটাকে এটা দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে। ক্লিয়ার? পারা যাবে? বুঝছি কি? পারা যাবে? এতটুকু মুখস্থ থাকবে তো নাকি? না আর সময় লাগানো যাবে না, একটু সময় লাগবে বললে হবে না, আমি মানবো না। একটুকু সময় লাগানো যাবে না, মাথাকে মাথাকে একেবারে স্থির করে একটু খালি এইটুক খালি মাথার মধ্যে নেন যে sin 0 0, sin 0 0, sin30 হচ্ছে হাফ। এই সময় লাগানো যাবে না। sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, sin30 ডিগ্রির মান হাফ, sin45 ডিগ্রির মান 1/√2, 45 তো 1/√2, আর sin60 ডিগ্রির মান হচ্ছে এই √3/2, √3/2। সাইনের এই মানগুলা, সাইনের মানগুলা মুখস্থ করে ফেলেন। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ধারা মুখস্থ ভাই। এটা জিরোতে জিরো, sin 0 ডিগ্রির মান 0, sin30 ডিগ্রির মান হাফ, sin45 ডিগ্রির মান 1/√2, এটার মান √3/2, এটার মান 1। শেষ কথা। এখন কসের মান যা বলবে, কস sin 0তে 0 ছিল, তার মানে cos 0 ডিগ্রি জীবনে 0 হবে না, এটা হবে 1। এই কাহিনী হচ্ছে এরকম। কস যদি আমাকে 30 ডিগ্রি বলে, তার মানে এইটা জাস্ট উল্টাপাল্টা হবে হাফের সাথে √3/2 এর। তার মানে এইটা হাফ, যেহেতু sin30 হচ্ছে হাফ, তাহলে cos30 হবে √3/2। এটার 45 মিল আছে, 45-এ যে দুইটারই মান সেম, সাইন আর কসের মান 1/√2 এটা। আর cos 60 ডিগ্রির মান, এটা যেহেতু √3/2 ছিল, এটা হয়ে যাবে এখানে হাফ, এটা এটা এটার মানটা চলে আসবে হাফ। আর cos 90, sin 90 যেহেতু 1 ছিল, তার মানে এটার মান হবে 0, কারণ cos 0ই তো 1, তার মানে এটা অবশ্যই 0 হবে। তাহলে এটা 0 1, ওটা হচ্ছিল 1 0। ভাই মুখস্থ, এইটুক মুখস্থ করেন, এইটুক মুখস্থ করা যাবে না? ক্লিয়ার হয়েছেন? টাইম নেওয়া যাবে না, আমি তো মানে কমাই দিলাম, এতটুকু জিনিস কমাই দিছি। ওকে, ঠিক আছে। এখন এখন আরেকটা আরেকটা কথা যদি আমি বলি, বলেন তো লম্ব, আপনার আপনার কাছে মনে করেন সাইন আছে, কজ আছে, ট্যান আছে, আর কিছু চিন্তা করার দরকার নেই। মনে করেন আপনার কাছে লম্ব আর ভূমি দিয়ে জিনিস আছে, লম্ব আর ভূমি। তাহলে বলেন তো কোন রেশিওতে লম্ব এবং ভূমি আছে এই তিনটার মধ্যে? বলেন সবাই একটু তাড়াতাড়ি লেখেন, কোন রেশিওতে লম্ব আর ভূমি দুটা আছে? লম্ব আর ভূমি দুটাই আছে কোনটাতে, কোন রেশিওটাতে আছে লম্ব আর ভূমি? দুটাই আছে কোনটাতে? ভেরি গুড, সুন্দর। লম্ব আর ভূমি দুটাই আছে কোনটাতে? লম্ব আর ভূমি অবশ্যই ট্যারে, তাই না? ট্যারা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, ট্যারা লম্বা ভূত। আচ্ছা, আপনার কাছে যদি ভূমি আর অতিভুজ থাকে, সেটা সেটা কোনটা হবে? ভূমি আর অতিভুজ যদি থাকে, তাহলে কোনটা কোনটা আছে? ভূমি আর অতিভুজ কোনটাতে আছে? ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজ কোনটাতে আছে? ভূমি আর অতিভুজ কোনটাতে আছে? হ্যাঁ, কবরে ভূদতি, মানে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, মনে থাকবে? ওকে। আর সাইন থিটা মানে সাগরের লবণতি, মানে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এই তিনটা আমাদের কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে সবসময়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। আমরা যেহেতু শিখে গেছি অনেক কিছু, আমরা একটা কাজ করতে পারি।
এই এইটার যে অ্যাপ্লিকেশন যে আছে, অ্যাপ্লিকেশনের চ্যাপ্টারটার নাম হচ্ছে সাধারণ গণিতের চ্যাপ্টার 10, দূরত্ব এবং উচ্চতা। চ্যাপ্টারের নাম হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। দূরত্ব এবং উচ্চতা ত্রিকোণমিতির চ্যাপ্টার, নাম হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। বিসিএস পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে, বলা যায় যে বিসিএস রিটেনে আর কি কোশ্চেন আসে। এখন তো রিটেন এমসিকিউ এর কোশ্চেন প্রায় কাছাকাছি হয়ে গেছে, তো মোটামুটি এইভাবে করে এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা ঠিক আছে, এইটার যে কোশ্চেন গুলা, এটা এমসিকিউ টাইপটা আমি বাদ দিয়ে প্রথমে আমি চলে যাই এই জায়গায়। ধরেন একটা কোশ্চেন এরকম দেয়া আছে, এই কোশ্চেনটা দেওয়া আছে, প্রথমে আমরা এমসিকিউ গুলো বাদ দিলাম, এমসিকিউ পরে আসবো আবার এমসিকিউ। আচ্ছা, একটা মিনারের পাদদেশ থেকে, একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতিকোণ, এই যে কথাটা উন্নতিকোণ কথাটা আমি যে তখন বললাম যে উন্নতিকোণ বিষয়টা কি বোঝায়, শীর্ষের উন্নতিকোণ বলতে যেটা বোঝায় যে মিনারটা যে আছে, এইটা শীর্ষের উন্নতিকোণ মানে এই শীর্ষটা, এই যে মানে এই যে দেখেন এটা কি বলছে, কিছু দূরে একটি স্থানে, মানে ওই স্থানটাতে, এই স্থানটাতে মিনারটার শীর্ষের উন্নতিকোণ বলতে উন্নতিকোণটা কিন্তু এই জায়গাটাতে থাকবে, উন্নতিকোণ কিন্তু উপরে থাকবে না। উন্নতিকোণটা কই থাকবে, ওই যে যেই স্থানে উন্নতিকোণ বলছে, মানে যেই জায়গায় উন্নত হয়েছে, এটা এটা কত ডিগ্রি কোণে উন্নত হয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে। এইটা এই কোণটার মান হচ্ছে উন্নতিকোণ। ওই যে আমি যে বললাম না যে ওই একটু আগে যে বললাম যে একটা গাছের একবারে উপরের স্থানের উন্নতিকোণ, উন্নতিকোণটা কিন্তু নিচে থাকবে, এই জায়গাটা থাকবে ওই স্থানে, ওই মিনারটার উন্নতিকোণ, কথাটার অর্থ হচ্ছে উন্নতিকোণটা হচ্ছে এই জায়গাটাতে। এইটা আগে বোঝাটা খুব জরুরি। কথাটা কি বুঝছি বুঝছি আমরা আমরা কি বুঝেছি এটা, এটা কি বুঝেছি? হ্যাঁ, কালকে ক্লাস হবে, কালকে এই সময় 10টার দিকে কিন্তু ক্লাস হবে। ওকে, আচ্ছা, মনে করলাম এবিসি আমি দিয়ে দিলাম, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, একটা মিনার, মানে এটা তো কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, মিনারটার উচ্চতা দেওয়া আছে 26, আপনাকে বলছে যে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত, মানে এই বিসি এর মান বের করতে বলছে। এই বিসিটা কি আসলে, বিসিটা ভূমি না? আর এইটা কি ভাইয়া, এটা কি লম্ব না? আপনি আমাকে বলেন লম্ব আর ভূমি দিয়ে আমার কোন রেশিও আছে, এটা আগে বলেন। লম্ব আর ভূমি দিয়ে কোন রেশিও আছে আমাদের, লম্ব আর ভূমি দিয়ে আমাদের কোন রেশিও আছে, আমি এটা জানতে চাই। লম্ব আর ভূমি দিয়ে কোন রেশিও আমাদের আছে, কোনটা, সাইন কস নাকি টেন? সাইন কস নাকি টেন? সাইন কস নাকি টেন, কোনটা কোনটা রেশিও আছে আমাদের? ওকে, টেন। তার মানে ট্যান থিটা ইকুয়াল আমাদের আসবে ট্যান, এখানে দেখেন ট্যান হচ্ছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল আসবে আমাদের লম্ব, লম্ব মানে 26 দেওয়া আছে, লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাই না? লম্বের মান তো দেওয়া আছে, ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। লম্বের মান কত দেওয়া আছে, 26, তার মানে ভূমির মানটা আমাকে বের করতে হবে, ভূমি মানে বিসি, যে দূরত্বটা বের করতে হবে। তার মানে বিসি ইকুয়াল আমাদের কি থাকতেছে তাহলে, তাহলে বিসি আমি যদি বজ্র গুণন করে দেই, বিসি সমান হচ্ছে 26√3, 26 × √3। √3 এর √3 কে যদি √3 এর মান হচ্ছে 1.7320, √3 এর মান হচ্ছে 1.7320, এটা মুখস্থ রাখবেন। √3 কিন্তু 1.7320, তবে 26 × 1.7320। হ্যাঁ, তো 1.7 দিয়ে আপনি গুণ দিয়ে দিবেন, 26কে 17 দ্বারা গুণ দিলে 1.7 দ্বারা গুণ দেন, তাহলে কি আসবে, 6×7 = 42, 7 × 14, 14 আর 4 হচ্ছে 18, আর এখানে আসতেছে 26, এখানে আসতেছে 2, এখানে আসে 4, এখানে আসে 4, তার মানে আপনি 44.2 প্রায়, এটা আপনি লিখে দিতে পারেন। আসলে 44 আরো আরো যেহেতু জিনিস আছে, আহ মানে এর চেয়েও বেশি আসবে, 45-এর কাছাকাছি আসবে নাকি? হুম, তো মনে করেন এটা প্রায় লিখে দেওয়া যাবে আর কি, 1.73 লিখলে মানে মোটামুটি এটা এত এত মিটার প্রায় আপনার অ্যান্সার আসবে। বুঝছি আমরা, এইভাবে করে করতে হয়। তো আলটিমেটলি আপনাদের যদি এমসিকিউ আসে, আপনাদের এমসিকিউ আসলে এইভাবে করেই অ্যান্সার দেওয়া থাকে, যে 26√3 এইভাবেই অ্যান্সার দেওয়া থাকে। এমসিকিউ যদি আসে সাধারণত এইভাবেই অ্যান্সার দেওয়া থাকে। ক্লিয়ার, বুঝেছি? এমসিকিউ আসলে এইভাবেই অ্যান্সার দিতে পারে, রিটেনে আসলেও এই পর্যন্ত অ্যান্সার দিলেও কোনো ক্ষতি নেই, মানে এইটা দিলেও অ্যান্সার দিলেও কোনো প্রবলেম নাই। মানে আমরা সাধারণত রুটটা রেখে দিয়ে আমরা অ্যান্সার দিই, সাধারণত কোনো প্রবলেম নাই।
কিন্তু মানে আপনার যদি পুরো অ্যাকুরেট নেন 1.7320 সামথিং, পুরো অ্যাকুরেট নেন, এটা 45 দশমিক সামথিং আসবে। হ্যাঁ, যেহেতু ক্যালকুলেটর নাই আর কি, ক্যালকুলেটর সারা যদি মানে সহ করলে 44 দশমিক সামথিং, ক্যালকুলেটর সারা করলে আর কি 45 দশমিক সামথিং আসবে। হ্যাঁ, আসুক, সমস্যা নাই, ওটা নিয়ে আমাদের কনসার্ন না। ওকে, ঠিক আছে, পরেরটা আসেন। আপনারা ওই 26√3 করে দিলেই হবে, আর প্রবলেম নেই। বুঝছেন কি, এর আগের অঙ্কটা বুঝতে পারছেন? একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, আচ্ছা একটা একটা গাছ আছে, সেটার পাদদেশ থেকে 20 মিটার দূরে কোনো গাছের চূড়ার উন্নতিকোণ, কোনো গাছের চূড়ার উন্নতিকোণ, এই যে উন্নতিকোণ কোথায় আছে, এই যে দেখেন, গাছের চূড়ার উন্নতিকোণ মানেটা কি আসলে, এই দূরে এইখান থেকে এটার উন্নতিকোণ মানেটা হচ্ছে এই জায়গায় কোন কোণ করলে ওই উন্নতিটা দেখা যাবে, মানে ওইটার গাছের চূড়াটাকে দেখা যাবে, এটাকেই বলে উন্নতিকোণ। মানে এই স্থান থেকে কত ডিগ্রি কোণে দেখলে ওই গাছের চূড়াটাকে দেখা যাবে, সেটাকেই বলা হয় উন্নতিকোণ। কথাটা কি বুঝি নেই? অনেকে এই জায়গায় এইটাকে উন্নতিকোণ মনে করে, কথা কি বুঝছেন কিনা? উন্নতিকোণ কিন্তু এইটা না, উন্নতিকোণ কিন্তু এইটা, উন্নতিকোণ কিন্তু নিচে এই জায়গাটাতে। এইটা মনে রাখাটা খুব জরুরি যে উন্নতিকোণটা কোথায় আছে, উন্নতিকোণটা হচ্ছে এই জায়গাটাতে। বুঝেছি? তার মানে এই কোণটার মানটা যদি আমি চিন্তা করি, এইটা কোণের মান বলছে হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 20 মিটার দূরে, বলছে যে 20 মিটার দূরে গাছটার উচ্চতা চাইছে, এটা এইচ এর মান চাইছে। তার মানে লম্ব, লম্ব হচ্ছে এইচ, নিচে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এইচ বাই এটা। আর ট্যান থিটার মান কত? √3, তাহলে √3 ইন্টু এইচ বাই 20, তার মানে এইচ ইকুয়াল হচ্ছে 20√3 করে দিলেই হয়ে গেল, আর দরকার নাই। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? অথবা আপনি √3 মান যদি বসায় দেন আর কি, 1 পয়েন্ট আগের মতো 1.7320, এদের ডাবল করলেই হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলে যা আসে। 0, 2 দ্বিগুণী 4, 3 দ্বিগুণী 6, 7 দ্বিগুণী 14, আর 2 একে 2 আর একে 3, মানে 34.64 এত মিটারের মতো হবে। ভূমি সবসময় নিচে হবে মানে কি, এই যে এই জায়গায় যদি আপনি থিটা ধরেন, থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, আর থিটা কোণের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। ক্লিয়ার? আমরা যদি এইটাকে থিটা ধরতাম, এই কোণটাকে থিটা ধরতাম, যেমন এই অঙ্কটা এইভাবে করে করা যেত। দেখেন এই অঙ্কটাকে কিভাবে করা যেত আরেকভাবে, এটা ক্লিয়ার কিনা, এটা আগে বলেন। উন্নতি কোণ কি সবসময় নিচে হবে? হ্যাঁ, উন্নতি কোণ নিচেই থাকবে, উন্নতি কোণ নিচেই থাকবে, কারণ উন্নতি কোণ মানে কি, আমি নিচ থেকে কোণ বরাবর তাকাইলে ওইটার ওইটার মানে মাথাটা দেখা যাবে, সেই জন্য এই কোণটা সবসময় নিচেই থাকবে। উন্নতি কোণ, অবনতি কোণ, এই কোণগুলা সবগুলা নিচেই থাকবে সবসময়। বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার কি বলছে? আহ এ আচ্ছা, কই গেল ওটা? এবার যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে যে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালের ছাদটা স্পর্শ করে। একটা দেয়াল আছে, দেয়ালের ছাদটা স্পর্শ করে 45 ডিগ্রি কোণ করে, মানে এখানে 45 ডিগ্রি কোণ করে এখানে দেয়ালের ছাদটা স্পর্শ করছে। তাহলে এটা 45 ডিগ্রি হলে, এটা যেহেতু 90, তার মানে এটা 45 হলে এটাও 45, 45 ডিগ্রি করে, দুটা কোণই 45 ডিগ্রি করে, 45 ডিগ্রি কোণ করে স্পর্শ করছে। এখন কথা যেটা সেটা হচ্ছে যে 18 মিটার দীর্ঘ, 18 মিটার একটি দীর্ঘ একটা মই, তারপরে মইটা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই মইটা, এটা হচ্ছে 18 মিটার দেয়া আছে। তাহলে এইটা 45 যদি হয়, তার মানে এইটা দেখেন আপনাকে বের করতে বলছে দেয়ালের উচ্চতা, মানে দেয়ালটির উচ্চতা। হ্যাঁ, দেয়ালের ছাদ যেহেতু স্পর্শ করছে, তার মানে এটাই দেয়ালের উচ্চতা হচ্ছে এটা। তাহলে এটা উচ্চতাটা বের করতে বলছে, মানে কি লম্বটা বের করতে বলছে। এই যে এইটার রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, আর অতিভুজটা দেওয়া আছে। আমরা জানি যে লম্ব আর অতিভুজের যদি কাহিনী হয়, কারণ লম্বটা বের করতে বলছে, কারণ এইটার মান দেয়ালের ছাদ। এই 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 এইটার যে মানটা বের করতে বলছে, এই মানটা হচ্ছে কি লম্ব না, আর এটা তো অতিভুজের মানটা দেওয়া আছে, এটা তো সেই মইটা। এটা কি বুঝছি আমরা? সবাই কি বুঝতে পারছি এই কাহিনীটা? কাহিনীটা বুঝছি কিনা? তার মানে এই লম্ব আর অতিভুজ দিয়ে কি কি রেশিও কি, লম্ব আর অতিভুজ দিয়ে রেশিওটা কি আমাদের?
সাইন থিটা না? সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ না? লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন এখানে কত? সাইন 45 ডিগ্রি। লম্বের মান কত? লম্বের মান হচ্ছে লম্বের মান হচ্ছে আমাকে বের করতে হবে, এটা এইচ ধরে নিলাম। আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 18। তার মানে এটা হচ্ছে 1/√2 ইকুয়াল হচ্ছে এইচ বাই 18। মনে আছে না যে 1/√2 হয়তো সাইন 45 ডিগ্রির মান। তার মানে এইচ এর মান কি হচ্ছে? এইচ এর মান এটা এই পাশে গেল, এটাকে যদি এই পাশে নিয়ে যাই, তার মানে √2 তাহলে এইচ এইচ এর মান কি আসতেছে? এই 18/√2 না? এই 18টা এই পাশে গেল, তাহলে হচ্ছে 18/√2। তাহলে 18/√2 এর মানটা ক্লিয়ার, বুঝেছি? এই 18/√2 কে কিন্তু আমরা, না এখানে কি বলছে যে এই যে 18 মিটার, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে ভূমির সাথে তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেয়ালের সাথে স্পর্শ করে, এটা তো 45 ডিগ্রি কোণ, এ তো 45। এটা 45 হলে এটাও 45, এই তো দুইটাই তো 45। ভূমির সাথেই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিকই আছে, এটা 45 হলে এটাও 45 হবে। বুঝছি আমরা? এ পর্যন্ত বুঝছি কিনা? ক্লিয়ার? ওকে, দেখেন আরেকবার দেখেন। মানে এই 18 মিটার দীর্ঘ একটি মই, একটা মই আছে, এটা ছাদের সাথে, এই ছাদেরটার সাথে এই মইটা, মইটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, হচ্ছে এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা। তার মানে এটা হচ্ছে 90, তার মানে এটা হচ্ছে আপনার 45 ডিগ্রি হচ্ছে, এই আর কি। এটা 45 ডিগ্রি আমার দরকার নাই, এটা এটা আসলে আমার প্রয়োজনও নাই, দরকারও ছিল না, সমস্যা নাই। আর আপনাকে বলছে যে এইটা, এই যে এত মিটার দীর্ঘ, মানে 18 মিটার হচ্ছে মইটার দৈর্ঘ্য, এটা হচ্ছে মইটা, এটা তার মানে ছাদ, যেহেতু ছাদে স্পর্শ করছে, তার মানে এইটার এইচ এর মানটা আপনাকে বের করতে বলছে, জাস্ট এইটাই অঙ্ক। তার মানে এটা যেহেতু লম্ব, তার মানে সাইন 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে h/18 আপনি ধরে নিতে পারেন। তাহলে এইচ ইকুয়াল আসতেছে, এইচ ইকুয়াল হচ্ছে 18 সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, মানে 18/√2। এইভাবে করে আমাদের অ্যান্সার দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের ম্যাক্সিমাম সময় যদি √2 দিয়ে অ্যান্সার থাকেও, এই √2টা নিচে থাকা, মানে নিচে থাকে না আর কি, আপনাদের যদি এমসিকিউ বা কোনো জায়গায় থাকে, এইভাবে করে দেওয়াটা উচিত না, নিচে রুটটাকে রুট বর্জিত করতে হয়। এটাকে করার জন্য উপরে নিচে যেই রুটটা থাকে এটা দিয়েই আবার গুণ করা হয়, নিচে যে রুটটা থাকে এটা দিয়ে উপরে নিচে গুণ করা হয়। তাহলে কি হবে দেখেন, এই √2 আর √2 গুণ করলে 2 আসে, আর উপরে থাকতেছে 18 √2, এরপর কাটাকাটি করলে আসে 9 √2। এইটা মানে 9 √2, এইভাবে করে অ্যান্সারটা দেওয়া থাকে সাধারণত। 9 √2 আপনি অ্যান্সার লিখতে পারেন, অথবা √2 এর মান হচ্ছে 1.4142। √2 এর মান 1.4142, তাকে 9 দিয়েও গুণ করে বসাতে পারেন, তাকে 9 দিয়ে গুণ করলে যা আসে, 9 × 2 = 18, 4 × 9 = 36, 37, 9 × 9, 9 আর 3 হচ্ছে 12, 12 2 হাতে থাকলো 1, 4 × 9 = 36, আর একে হচ্ছে 37, 37-এর 1 হাতে থাকলো 3, আর 9 × 9 আর 1 মিলে 36 আর 37, 9 × 9, 9 আর 3 হচ্ছে 12, 12.7 টাইপের কিছু একটা হবে, মানে 12.728 টাইপের কিছু একটা হবে। কথা বুঝছেন? এইভাবে করে অ্যান্সার দেওয়া যেতে পারে। কথা কি বুঝছেন আপনারা? √2 এর মান, মানে √2 আর √3 এর মানটা মনে রাখলেই হয়ে যায়, কিন্তু দুইটা দুইটা মান মনে রাখতে হবে। √2 এর মান হচ্ছে 1.4142, আর √3 এর মান হচ্ছে 1.7320। এই দুটা মনে রাখেন, তাহলে কাজে দিবে। ক্লিয়ার? বুঝেছি? তবে এইভাবে করে এই যে 9 √2 আকারে লিখে আসলেও কিন্তু অ্যান্সার, মানে ঠিক, এটাতে কোনো ভুল নাই। 9 √2 আকারে লিখলেও কোনো প্রবলেম নাই, এভাবে করে রাখলেও। সাধারণত রুটটা নিচে রাখা থাকে, নিচে নিচে আসবে না। ক্লিয়ার আমরা? বুঝেছি?
ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, কোন একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে আহ 20 মিটার দূরের কোনো তলস্থ বিন্দুর অবনতি কোণ হচ্ছে। আচ্ছা, এখানে এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপারটা একটু খেয়াল করেন। হ্যাঁ, একটা ঘরের, একটা ঘর আছে, এই ঘরটার ছাদের, ছাদের কোনো একটা বিন্দুতে, ছাদের কোনো একটা বিন্দুতে বিন্দু থেকে বিন্দু থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে তলস্থ কোনো বিন্দুতে, 20 মিটার দূরে তলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ। এই 20 মিটার দূরে যে ওই ছাদের, ছাদ থেকে 20 মিটার দূরে তলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ। এখন ব্যাপারটা হচ্ছে অবনতি কোণের বিষয় আসছে। এতক্ষণ থেকে আপনি উন্নতি কোণ যে বিষয়টা পড়ছেন, উন্নতি কোণটা কই থাকে? নিচে থাকে উন্নতি কোণটা। আচ্ছা, উন্নতি কোণ আর অবনতি কোণ এই দুটা জিনিসকে আপনার একই টাইপের মনে হবে। একটু দেখেন, কথাটা ভালো করে বুঝেন। অবনতি কোণ জিনিসটা যখন আমরা সংজ্ঞা দেই, মানে আমরা যখন উন্নতি কোণ বলতেছি তখন আমরা তাকাই হচ্ছে নিচ থেকে। দেখেন, মনে করেন একটা গাছ আছে, এই গাছটাকে আমি যদি নিচ থেকে ওর মাথার দিকে তাকাই, তাহলে আমাকে যত ডিগ্রি কোণে তাকাইতে হয় সেটাকে বলে হচ্ছে উন্নতি কোণ। বুঝছি উন্নতি কোণটা, বুঝছি কিনা একটু আমাকে বলেন। উন্নতি কোণটা বুঝছি কিনা? উন্নতি কোণটা বুঝতে পারছি এটা? উন্নতি কোণটা বুঝতে পারছি কিনা? মানে নিচ থেকে আমি তাকাবো ওইটার দিকে, বা মনে করেন এখানে সূর্য আছে, আমি সূর্য আছে, আমি সূর্যকে একটা সময় আমি তাকাচ্ছি, সূর্যের দিকে তাকাচ্ছি, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে তাকাতে হচ্ছে? এটা হচ্ছে উন্নতি কোণ। অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে নিচের দিকে, উন্নতি কোণটা। ঠিক আছে, উন্নতি কোণটা নিচের দিকে থাকে। আর অবনতি কোণটা আমি তাকাবো উপর থেকে নিচের দিকে। অবনতি কোণে আমি তাকাচ্ছি উপর থেকে নিচের দিকে। অবনতি কোণে উপর থেকে নিচের দিকে আমি তাকাচ্ছি, মানে আমি আছি এই জায়গায়, এখন যদি নিচের দিকে তাকাই, তাহলে অবনতি কোণের মানে যে পয়েন্ট আমি তাকাচ্ছি, মানে আমার কোণটা কিন্তু এই জায়গায় ক্রিয়েট হবে। অবনতি কোণটা ক্রিয়েট হয় উপরের দিকে। এখন কোন জায়গায় ক্রিয়েট হয় এটা একটু বুঝলেই আপনাদের মানে খুব ভালো লাগবে জিনিসটা। দেখেন, যেমন এখানে যে ঘরটা, ঘরটা যে আছে, এই ঘরটা, ঘরের মনে করেন ছাদ এটা। তো এই ঘরের ছাদ থেকে আপনার আহ এই ঘরের ভূতলস্থ, মানে এই যে নিচের, নিচের যে কোনো একটা বিন্দুতে আপনি এই যে তাকাইছে, সেটার অবনতি কোণ 30 ডিগ্রি। কথাটার অর্থ হচ্ছে এই যে ভূমি, ভূমিটা যে আছে, ভূমিটা এই এর সমান্তরাল, আমি যেখান থেকে তাকাচ্ছি সেখানে যদি আমি একটা সমান্তরাল, একটা যদি কিছু ভূমির সমান্তরাল যদি এখানে একটা আমি কোনো কিছু অঙ্কন করি, এই জায়গায় যেই কোণটা উৎপন্ন করবে সেই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। মানে এইদিকে তাকাইতে গেলে এই জায়গায় যে কোণটা উৎপন্ন করে সেই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। মানে এই কোণটা ক্রিয়েট হবে এই জায়গায়, এই কোণটা ক্রিয়েট হবে কোন জায়গায়? এই জায়গাটাতে। এখন ঘটনা যেটা দাঁড়াবে, শেষ পর্যন্ত ব্যাপারটা বুঝেন আগে, যে এইবার আমি তাকাচ্ছি যেহেতু এইখান থেকে এইখানে, তাহলে এর সমান্তরালে আমি আসলে এই বরাবর তাকাচ্ছি। আমি বলতেছি যে 30 ডিগ্রি কোণ করে উপর থেকে নিচের দিকে তাকাচ্ছি। এখন কথা যেটা, সেটা হচ্ছে এইটা, এই দুটা যেহেতু সমান্তরাল হবে সব সময়, এটা যেহেতু ছেদক, এটাকে অনুরূপ কোণ না, এই 30 ডিগ্রি কিন্তু এই 30 ডিগ্রি হয়ে যাবে। মানে অবনতি কোণ যদিও এটা, কিন্তু আলটিমেটলি আমরা উন্নতি কোণ যেইভাবে করে মানে হিসাব করতাম, যেই কোণটাকে হিসাব করতাম, ওই কোণটার মান নিলেই আপনার প্রতিবার অঙ্ক হয়ে যাবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? কারণ এই দুটা তো পরস্পরের অনুরূপ কোণ। এই কোণটাও কিন্তু আসলে 30 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটাও কিন্তু 30, মানে উন্নতি কোণের মানটাও 30 ডিগ্রি হয়ে যায়। মানে উন্নতি কোণ আর অবনতি কোণের মানটা আসলে ইকুয়াল হয়ে যায়। মানে এখানে তাকানোর ডিফারেন্স আর কি। এইটা থেকে এই বিন্দুর দিকে তাকাইলে এটা 30 ডিগ্রি হওয়ার কথা, এখান থেকে এখানে তাকাচ্ছি এটা আসলে 30 ডিগ্রি, এই মানটাকে নেওয়া হয়। এইটারই মানটা কিন্তু এটা, এটা কিন্তু অনুরূপ কোণ হয়ে যায়। তাই ওইটাকে আমরা জাস্ট ওই উন্নতি কোণের মানটা জাস্ট মেজার করলেই আমাদের হয়ে যায়। ঠিক আছে, মানে মানটা কি কি দেওয়া আছে, তার মানে মানটা দেয়া আছে হচ্ছে এইখান থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 20 মিটার, এটার মান 20 মিটার। তার মানে এটা তো অতিভুজ। আর উচ্চতাটা বের করতে বলছে, তাহলে উচ্চতা মানে লম্ব বের করতে বলছে, লম্ব বাই অতিভুজ। তার মানে h/20 ইকুয়াল হচ্ছে, আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান তো হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে এইচ ইকুয়াল হচ্ছে 20 × সাইন 30 ডিগ্রি মানে হাফ, মানে 10 মিটার আপনার অ্যান্সার হবে। বুঝছি কিনা? বুঝেছেন? উন্নতি কোণ আর অবনতি কোণের মানটা অ্যাকচুয়ালি একই টাইপেরই হয়, একই একই রকমই হয়, আর কিছু না। উন্নতি কোণটা মানে অবনতি কোণ উপর থেকে নিচেরটা, যদিও অবনতি কোণ এইটা, কিন্তু এটার অনুরূপ কোণ এইটা হয়ে, এইখান থেকে যদি আমরা একটা চিন্তা করতাম যে উন্নতি কোণটা মেজার করতাম, ওই মানটাই কিন্তু এইটা মান, মানে 30 ডিগ্রি 30 ডিগ্রি প্রতিবারই মিলে যাবে। মানে অবনতি কোণ আর উন্নতি কোণের মানটা ইকুয়াল হয়ে যায় প্রতিবার। ক্লিয়ার? আমরা বুঝেছি?
ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ভূতলস্থ কোনো স্থানে একটি স্তম্ভের উন্নতি কোণ আছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা পিওরলি মানে বলা যায় যে এটা রিটেনের ম্যাথ আর কি, পিওর মানে পিওর রিটেনের ম্যাথ। এটা এমসিকিউ আসার কোনো চান্স নাই। আচ্ছা, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। আচ্ছা দেখেন, আমরা যদি এভাবে করে চিন্তা করি যে একটা এইটা এটা হচ্ছে একটা টাওয়ার আছে, স্তম্ভ আছে, টাওয়ার আছে, সেটার শীর্ষটার উন্নতি কোণ কই থাকে, উপরে না নিচে? একটু আমাকে জানান, উন্নতি কোণ কই থাকে, উপরে থাকে না নিচে থাকে? উন্নতি কোণ উপরে থাকে না নিচে থাকে, সেটা আমি একটু জানতে চাই। উন্নতি কোণ উপরে থাকবে নাকি নিচে থাকবে? উন্নতি কোণ কই থাকবে? নিচে, অবশ্যই নিচে থাকবে। এই যে নিচে থাকবে, যে এইটা এই উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলছে, উন্নতি কোণটা 60 ডিগ্রি। এবার ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, 25 মিটার যদি আরো পিছায় যাওয়া যায়, 25 মিটার, এই 25 মিটার যদি আমি আরো পিছায় যাই, তাহলে পিছিয়ে গেলে এটার উন্নতি কোণ, ওই স্তম্ভের উন্নতি কোণ হয়ে যায় 30 ডিগ্রি। এই স্তম্ভের উন্নতি কোণটা হয়ে যায় 30 ডিগ্রি। ঠিক আছে, স্তম্ভের উন্নতি কোণটা 30 ডিগ্রি হয়। তো আমাকে মানে আমার মানটা দেওয়া আছে এইটার আমাকে বের করতে বলছে স্তম্ভের উচ্চতা এইচ এর মান কত, এটা বের করতে বলছে আমাকে। তার মানে এই অঙ্কটা দেখেন, এটার মধ্যে কিসের কিসের মান দেওয়া আছে দেখেন, এ বি সি ডি। আমার সিডি এর মান দেওয়া আছে, সিডি এর মান হচ্ছে 25, সিডি এর মান। ঠিক আছে, এই কোনটার মান 60, এই কোনটার মান 30। এটা বুঝছি কিনা? এটা রিটেনের ম্যাথ, ভালো করে বুঝে করতে হবে। বুঝছেন কি এটা? মানে বলছে যে প্রথমে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ওই স্থান থেকে আরো যদি মানে 25 মিটার পিছিয়ে যাওয়া যায়, আরো যদি 25 মিটার পিছিয়ে গেলেন, মানে সিডি এর মান যদি 25 মিটার হয়, তখন স্তম্ভের সাথে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। বুঝছি আমরা? বুঝছি এটা? ওকে, তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি। যেই কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে দেখেন, যে আমরা মানে এইখানে কিন্তু দুই টাইপের আমরা ইকুয়েশন পাচ্ছি, দুই টাইপের জিনিস পাচ্ছি। তো প্রথমে আমি যদি আপনাদেরকে বলি যে এইটার মানটা, এইটার মানও যেহেতু আমরা জানি না, আমার তো লাগবে মিনিমাম তো কিছু না কিছু তো একটা লাগবে, আমরা যেহেতু কিছুরই মান জানি না এখনো। এইটার মানটা আমি এক্স ধরে নিলাম, ধরেন এটার মানটা এক্স ধরে নিলাম, বিসি এর মানটা এক্স ধরে নিলাম, আমাদের এইচ দরকার, কিন্তু বিসি এর মানটাকে আমি এক্স ধরে নিলাম। আচ্ছা, এক্স যদি ধরে নেই, তাহলে আমাদের এই যে এই সমকোণী ত্রিভুজটা যে আছে, এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজটা আছে যে এইটুক ত্রিভুজের মধ্যে, আমরা যদি বলি এবিসি ত্রিভুজ এবিসি এর মধ্যে কি হচ্ছে, এটা এইটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আপনি বলতে পারবেন যে সাইন 60 ডিগ্রির মান যদি আমরা বলি, যে সাইন 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এইচ বাই এক্স, সরি সাইন 60 ডিগ্রি বলতেছি, মানে এইচ আর এক্স দিয়ে যদি আমরা বলি, তার মানে ট্যান 60 ডিগ্রি, কারণ এটা হচ্ছে লম্ব, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এইচ বাই এক্স, লম্ব বাই ভূমি। তাই ট্যান 60 ডিগ্রি মানে কি, √3 ইকুয়াল হচ্ছে এইচ বাই এক্স। সেখান থেকে এক্স এর মান পাওয়া যাচ্ছে এইচ বাই √3, এইচ বাই √3, এটা হচ্ছে এক্স এর মান, এইচ বাই √3। ঠিক আছে, এটা হচ্ছে এইচ এর মান, এক্স এর মান। আবার আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এবিডি ত্রিভুজটাতে আছে, এবিডি ত্রিভুজে আমি এইভাবে করে চিন্তা করতে পারি যে ত্রিভুজ এবিডি এর মধ্যে, দেখেন আরেকবার বুঝাই দিব যদি না বুঝেন। এবিডি এ আমি যদি বলি যে ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এইটা, আর ভূমি মানে হচ্ছে এক্স প্লাস 25। তাহলে ট্যান 30 ডিগ্রি মানে কি 1/√3, তাহলে 1/√3 সমান কি আসতেছে, তাহলে x/x+25। তাহলে আমরা এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, এক্স এর মান, যদি আমরা h/√3 যদি বসাই দিই, তাহলে আমরা কাটাকাটি করে যেটা পাবো, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে √3h
এটাকে এটা দ্বারা গুণ করলে আসতেছে এক্স প্লাস হচ্ছে 25। এক্স এর মান কি? এক্স এর মান পাচ্ছেন হচ্ছে h/√3 প্লাস হচ্ছে 25। এখন √3 দ্বারা যদি আমরা উভয় পাশে গুণ করে দেই তাহলে আমাদের কি থাকে? এখানে থাকতেছে 3, এখানে থাকতেছে h, আর এখানে থাকতেছে 25√3। 25√3, তার মানে h ইকুয়াল আসতেছে 25√3 মাইনাস হচ্ছে 3। ঠিক আছে? ওকে, আমরা আর একটু চেক করি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা এটা হচ্ছে √3, এর মান হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে h/x। আচ্ছা, এটার মান হচ্ছে 1/√3 h/x প্লাস 25। এটাকে এটা দ্বারা গুণ করবো, √3h সমান, ও সরি সরি একটু ভুল হয়েছে। h থাকবে, হ্যাঁ। এখন আমরা √3 দ্বারা যদি গুণ করি তাহলে আসতেছে 3h ইকুয়াল h প্লাস 25√3। তার মানে h ইকুয়াল আসে 2h ইকুয়াল আসে 25√3। তাহলে h এর মান আসে 25/2√3, তাই না? কত অ্যান্সার কত আসে? ক্লিয়ার? এটা কি বুঝেছি? এটা বুঝেছে কিনা একটু জানান আমাকে, সবাই কি বুঝেছি এটা? দেখেন তো বুঝেছেন কিনা। ওকে, বুঝেছেন। ওকে, থ্যাংক ইউ। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এটাকে এটা দ্বারা ভাগ করে এটা দ্বারা যদি গুণ করা যায়, মানে এটা হচ্ছে 25-এর অর্ধেক হচ্ছে 12.5। 12.5 একে যদি √3 মানে 1.7320 দ্বারা গুণ করা যায় তাহলে যেই মানটা আসে, মানে জাস্ট দশমিকের দুটো গুণ, যদি দশমিক দিয়ে অ্যান্সার দেয়া থাকে বা দিতে দিতে ইয়া হয় তাহলে এরকম করে গুণ করতে হবে। মানে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5, আর তার সাথে 1.7320 গুণ করে দিলে মোটামুটি অ্যান্সার আসবে, দেখা যাচ্ছে যে 21-এর কাছাকাছি অ্যান্সার আসবে, তাই না? 21 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে আর কি, এরকম অ্যান্সার আসবে। যাই হোক, ক্লিয়ার তো নাকি বিষয়টা? ক্লিয়ার? মানে ওদের বইয়ে যেগুলা এই অঙ্কগুলা দিছে এগুলো তো ওদের ওদের তো ক্যালকুলেটর ইউজ করা যায়, তাই ওদের মান টান গুলো ওইভাবে করেই দেয়া আছে। ওদের তো আর ক্যালকুলেটর নিয়ে কোনো ভেজাল নেই। আপনাদের আপনাদের যেমন ক্যালকুলেটর ইউজ করা যায় না বা সামথিং এরকম, এগুলা নিয়ে ভেজাল নেই। সেম অঙ্ক 15 নাম্বার, একই অঙ্ক। এই যে এই ধরনের অঙ্ক যদি আমি বলি, একটা 64 মিটার লম্বা, 64 মিটার লম্বা একটা হচ্ছে খুঁটি আছে, 64 মিটার লম্বা একটা খুঁটি আছে। এই লম্বা খুঁটিটা আহ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, এই খুঁটিটা কি হয়েছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই যে ভাঙ্গা যে অংশটা, ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা আসলে কত, কতটুকু অংশ ভাঙছে? কথা কি বুঝছেন? কোশ্চেনটা বুঝতে পারছেন? কতটুকু অংশ ভাঙছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, মানে একটা খুঁটি যে আছে এই জায়গায় মনে করেন ভেঙে গেল, তারপরে এইটুকু হচ্ছে ভাঙ্গা অংশ। তাহলে আমরা বলতে পারি যে, আমি যদি বলি যে এ বি, হ্যাঁ, এটা যদি সি বলি, এটা যদি ডি বলি, তারপর খুঁটিটা হচ্ছে এডি ছিল, তাহলে ভাঙ্গা অংশটা হচ্ছে বিডি। এই বিডিটা ভেঙে যায় কিন্তু এর সাথে 60 ডিগ্রি, মানে এখানে বুঝতে হবে যে বিডি আর বিসি কিন্তু সমান। এটা কি বুঝছি আমরা? এ কথা কি বুঝছি? মানে এইখানে তো ভেঙে গেছে, ভেঙে যেয়ে তো এইখানে পড়ছে, তারপরে বিডিটাই তো ভাঙছে এইখানে, খুঁটিটা একটা নির্দিষ্ট জায়গায় ভাঙছে, ভেঙে আবার এটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বিডি আর বিসিটা যে সমান, এটা কি বুঝতে পারছি? বিডি আর বিসি যে সমান, এটা বুঝছি কিনা?
কারণ বিডিটাই তো এই যে এই জিনিসটাই তো ভেঙে গেছে, এই জায়গাটাতে ভেঙে যায়, এই জায়গার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? এই কাহিনীটা। আচ্ছা, এখানে যে মানে যে বিষয়টা বলছে যে সম্পূর্ণ আগে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আপনাকে বলছে ভাঙা অংশের মান, মানে বিডি ইকুয়াল বিসি ইকুয়াল এক্স যদি ধরে নিই, এটার মানটা বের করতে বলছে, এই এক্স এর মানটা বের করতে বলছে। তো এখন আমি যদি আপনাকে বলি যে এই এই যে এই ত্রিভুজটার মধ্যে এটা তো হচ্ছে 60 ডিগ্রি, তাই না? এটা 60 ডিগ্রি, এটা এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে এইটা যদি এক্স হয়, তাহলে আমার লম্বা মানে পুরাটা 64 মিটার, তার মানে এতটুক কত বলেন তো, কেউ বলতে পারবেন? এইটা যদি এক্স হয়, পুরা খুঁটিটা হচ্ছে 64 মিটার, তাহলে এইটুক কত? এই যে এইটুক, আমি যদি বলি যে এবি এর মান কত, কতটুক বলেন দেখি, সবাই একটু মানটা বলেন তো, এবি এর মানটা কত? এবি এর মান কত? হ্যাঁ, 64 - এক্স, কারণ পুরাটা 64, এখান থেকে এক্স ভেঙে গেছে, এইটুকু এক্স মানে এটাই এক্স, হ্যাঁ 64 - এক্স, অবভিয়াসলি এটা 64 - এক্স। তার মানে আমি যদি এখন এইটার মধ্যে আমরা এইটা এবং এই রেশিওটা নেই, এটা হচ্ছে লম্ব, লম্ব আর অতিভুজ, তার মানে সাইন থিটা, তার মানে সাইন 60 ডিগ্রি নিব, কারণ কি এটা তো লম্ব আর অতিভুজ পাচ্ছি, আমরা তো ভূমি নিয়ে কোনো কাজ নাই, লম্ব আর অতিভুজ নিয়ে আমার কাজ। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল হবে লম্ব মানে হচ্ছে 64 - এক্স, আর অতিভুজ মানে হচ্ছে এক্স। তাহলে সেখান থেকে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 ইকুয়াল 64 - এক্স আর কি। তার মানে আসতেছে √3x ইকুয়াল 64 × 128 মাইনাস হচ্ছে 2x। তার মানে দুইটা যদি যোগ করা যায়, √3x প্লাস 2x সমান হচ্ছে 128। এখান থেকে আপনার এক্স এর মানটা বের করতে হবে। √3 মানে হচ্ছে 1.7320, এত এক্স প্লাস 2x ইকুয়াল হচ্ছে 128, তার মানে আসতেছে 3.7320, এক্স সমান হচ্ছে 128। তার মানে এক্স এর মান হচ্ছে 128 ভাগ হচ্ছে আপনার 3.7320। 4 দিয়ে ভাগ করলে তো 30-এর উপরে আসে। 34। ওকে, ক্লিয়ার? এটা কি বুঝেছেন? এই ধরনের অ্যান্সার যখন আপনাকে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বের করতে বলবে, মনে করেন এইটার অ্যান্সারটা আপনি বের করবেন, একটা জিনিস চিন্তা করবেন, ফার্স্টে একটা জিনিস চিন্তা করবেন যে এতগুলা মান না নিয়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার বের করার জন্য ধরেন 3.7, 3.7 নিয়ে আপনি চিন্তা করেন, মানে কাছাকাছি তাহলে অ্যান্সার বের করতে পারবেন। হ্যাঁ, যদি মানে আপনার এই অ্যান্সার যদি এইভাবে করে বের করার যদি বিষয় থাকে, মোটামুটি কাছাকাছি একটা অ্যান্সার বের হবে। 7.3, যেমন এইটার সাথে এই পয়েন্টটা যদি আমরা উঠাই দিই, এখানে একটা শূন্য আসবে, তার মানে আপনার 37-কে আপনি 1280-কে আপনি 37 দিয়ে যদি ভাগ করেন, তাহলে 4 দিয়ে দিলে আস্তে আস্তে বেশি, তার মানে 3 দিয়ে আসলে 3 × 7 = 21, আর 3 × 3 = 9, 9 আর 2 = 11, এই আর কি। তারপরে 7, এখানে আস্তে আস্তে 1, তারপর 0। হুম, আরো তো কিছু ছিল, মনে করেন 4 বা 5 টাইপের, মানে 35-এর কাছাকাছি একটা অ্যান্সার আসবে আর কি, এখানে 35-এর কাছাকাছি একটা অ্যান্সার আসবে নাকি? 35-এর কাছাকাছি একটা অ্যান্সার আসবে। তবে আপনাদের সাধারণত পরীক্ষায় যেগুলো দেওয়া থাকে সেগুলো এতটা মানে এরকম এরকম অঙ্ক দেয়া থাকে না। অঙ্ক যেগুলো দেয়া থাকে সেগুলো একবারে আপনার যাতে অ্যান্সার বের হয়, মানে ওদেরকে আমি তো আবার বলতেছি, যেহেতু এই অঙ্কটাই কিন্তু আপনার মানে আরো বেশি সহজ হইতো যদি ধরেন 10 এর মান দেওয়া আছে বা 45 এর মান দেওয়া আছে, তখন আরো ইজি হইতো। সেজন্য আপনাদের যখন রিটেনে আসবে, তখন বিষয়টা এমন ভাবে করে থাকবে যাতে করে আপনি ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতে পারেন, কারণ এইগুলো অঙ্ক যে 19-এ যে অঙ্কগুলো আছে, এটার হচ্ছে প্রসেসটা আপনাকে জানতে হবে, আর বাকি জিনিসটা আপনি দেখবেন যে ক্যালকুলেশনটা ইজিলি পারতেছেন, মানে ওইটা নিয়ে ভেজাল করার কিছু নেই। সেম অঙ্ক আর বাকিগুলো এগুলো তো সৃজনশীল। তো আপনাদের মনে হয় যে মোটামুটি ধারণা হয়েছে, তাই না? মানে ইয়ে সম্পর্কে ধারণা হয়েছে। আচ্ছা, ওই যে বলছিল, আজমা হক বলছিল যে সম্পর্কে ধারণা হয়নি ওনার,
অবনতি কোণ সম্পর্কে মানে ক্লিয়ার হয়নি। অবনতি কোণটা সম্পর্কে একটু আমি বলে নিই। অবনতি কোণটা, অবনতি কোণ জিনিসটা হচ্ছে কি, মনে করেন যে আহ আপনার এই জায়গাটাতে আমি বললাম যে আহ একটা বাসার ছাদ আছে, বাসার ছাদের কোনো একটা পয়েন্টে আপনার এই নিচের কোনো জায়গার অবনতি কোণ আপনাকে বের করতে বললো। এই বিষয়টা কি আসলে, এই পয়েন্টে, এই পয়েন্টের অবনতি কোণ, এই কথাটার অর্থ হচ্ছে যে এইখান থেকে যদি আমি তাকাই তাহলে এইদিকে তাকাইলে আমাকে কোন ডিগ্রি কোণে তাকাইতে হবে, সেটা হচ্ছে আমাকে এই এই দৃষ্টিতে তাকাইতে হবে। এই জায়গায় যদি আমি একটা সমান্তরাল আঁকি তাহলে এর সাথে এই এই যে এই কোণটা, মানে এটা এই কোণ আর এই কোণ তো বিপরীত কোণ, মানে এই কোণটাতে আপনাকে তাকাইতে হবে। এটা যদি আমি এখন যোগ করে দিই, এটা যেহেতু সমান্তরাল, এই কোণের অনুরূপ কোণ কিন্তু এই কোণটা। তার মানে এই কোণটাই কিন্তু এই কোণটা, যে আমি যদি এইখান থেকে এর দিকে তাকাইতাম তাহলে কিন্তু উন্নতি কোণ এটাই হতো। সেজন্য বলছি উন্নতি কোণ আর অবনতি কোণটার মান সমান। হ্যাঁ, যায় যায় যায়। মানে বেশিরভাগ মানে ভালো 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 রিটেন গুলাতে তো মানে ইয়া ক্যালকুলেটর ইউজ করা যায়, সমস্যা নাই রিটেনে। কোনটাতে যায় কোনটাতে যায় না এগুলো নিয়েও আলোচনা করবো, মানে যেগুলোতে যায় না ক্যালকুলেটর ইউজ করা গেলে তো কোনো কথা নেই, আমি সেটা বলতেছি। ক্যালকুলেটর যেটাতে ইউজ করা যায় না সেগুলো নিয়ে আমি মাঝে মাঝে কথা বলি। তো সেই জন্য মানে কিছু কিছু যেগুলো মেইন পরীক্ষা সেগুলোতে তো মানে ক্যালকুলেটর ইউজ করা যায়, যেগুলো মানে রিটেনের ক্ষেত্রে যায়। তবে নর্মাল ক্যালকুলেটর মানে ইয়া না, মানে যেগুলোতে সাইন্টিফিক না, নর্মাল ক্যালকুলেটর ইউজ করা যায়। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।